বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না। দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধা থাকায় অনুমতি দেয়া যায়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোভিড পরবর্তী অবস্থা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। করোনার ঝুঁকি নিয়েই ঈদযাত্রায় ফেরিঘাটে মানুষের ঢল। বিজিবিও ঠেকাতে পারছে না জনস্রোত। ভাড়া গাড়ি ও লোকাল বাস ভেস্তে দিচ্ছে দূরপাল্লা যান বন্ধের সিদ্ধান্ত। করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের দ্বিতীয় চালান। বৃষ্টির মধ্যেই খালাস হচ্ছে ৬টি কোচ। শিগগিরই আনা হবে ঢাকায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি বাধার কারণে অনুমতি দেওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বিএনপি নেত্রীর কোভিড পরবর্তী অবস্থা নিয়ন্ত্রণ নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ইস্যু নিয়ে গত ৪ দিন ধরে আলোচনা চলছিল। সরকারও জানায় তারা মানবিক দৃষ্টিতেই বেগম জিয়ার পরিবারের আবেদন পর্যবেক্ষণ করছেন, পরীক্ষা করছেন আইনি দিক। এজন্য আবেদনটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। রোববার সকালে আইন মন্ত্রণালয়ের মতামতের কপি পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখনও এ নিয়ে মুখ খোলেনি আইন মন্ত্রণালয়ের কেউ। বিকেল ৪টায় সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, সাজাপ্রাপ্ত হওয়ায় বেগম জিয়াকে দেশের বাইরে যেতে দেওয়ার সুযোগ নেই। এই মতটি দিয়েছেন আইন মন্ত্রণালয়। সরকার মানবিক দৃষ্টিতে দেখলেও আইনি বাধা থাকায় বেগম জিয়ার আবেদন খারিজ করার কথাও জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। ৪০১ ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর কোনো অবকাশ এই ৪০১-এ দ্বিতীয়বার আর করার নেই। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। এদিকে প্রায় ১ মাস পর বেগম জিয়ার করোনা নেগেটিভ আসায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানায়, বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। আশার কথা হচ্ছে যে শি ইজ শোয়িং এ সাইন অফ প্রোগ্রেস। যাদের বয়স আছে, বিভিন্ন অসুখ আছে, যাদের হার্টের প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকে, ডায়াবেটিসের প্রবলেম থাকে, তাদেরকে কিন্তু এই বিষয়গুলো তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্যই তারা উদ্বেগের সঙ্গেই আপনার এই চিকিৎসা অন্তত আন্তরিকতার সঙ্গে তারা পালন করছেন। ১১ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে বেগম জিয়ার। ২৭ এপ্রিল ভর্তি হন হাসপাতালে। শ্বাসকষ্ট শুরু হলে ৩রা মে নেওয়া হয় সিসিইউতে। প্রায় ২ সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার ঝুঁকি নিয়েই ঈদযাত্রায় বাড়ির পানে ছুটছে হাজার হাজার মানুষ। ব্যাপক নজরদারির মধ্যেও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল। বিজিবিও ঠেকাতে পারছে না জনস্রোত। মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবির রিপোর্ট। ভোরের আলো ফুটতেই পারাপারের অপেক্ষায় ঘাটে জড়ো হন অসংখ্য মানুষ। জরুরি সেবার পরিবহন ঘাটে ভিড়ার আগেই ফেরিতে ওঠার প্রতিযোগিতায় পাল্টে যায় পুরো দৃশ্যপট। দুর্ঘটনা আর করোনা সংখ্যা ছাপিয়ে হুমড়ি খেয়ে পড়েন সবাই। শত শত মানুষে পূর্ণ হয়ে যায় ফেরি। জরুরি সেবার ফেরি চলে যায় যাত্রীদের দখলে। বছরে একটা ঈদ বাচ্চার সাথে করতে হবে না, সেই কারণে সব কষ্টই সহ্য করে আসা। সবকিছুই ধুমধাম চলে, শুধু কি আমাদের বরিশালের যাত্রীর জন্যই শুধু কি সমস্যা? আমরা তো এখন হাজার হাজার মানুষ আছে, সবাই তো সীমাবদ্ধতার ভিতরে আছি। এখন করোনার কি হলো? করোনা কিচ্ছু হলো না। 1 বছর ধরে আইছি, একদিনও কিন্তু বাড়ি যাইনি। এই যে এখন বাড়িতে যামু, বাড়িতে ভাই বোন সবাই আছে, বাড়ি যাবো আর কি। ঈদ ঘনিয়ে আসায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষের ঢল। লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ নানা পদক্ষেপে করোনা সংক্রমণের লাগাম টানার চেষ্টা করছে সরকার। শেষমেশ রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, কিন্তু কোনো কিছুই গতিরোধ করতে পারছে না তাদের।
শিশু কিংবা বয়স্কদের নিয়ে যে যেভাবে পারছেন উঠছেন ফেরিতে, যাত্রী কিংবা পরিজন নিয়ে মোটরসাইকেলেও পারাপারের চেষ্টা করছেন কেউ কেউ। টাকা সব না খাইতে কোনো যাইতাম না, এত টাকা খরচা করে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার বাবার কারণে আমি দেশে যাইতেছি এখন। শুধু কি এখান থেকে কি করোনা ছড়াবে? সব জায়গায় তো সেরকমের সিকিউরিটি দেওয়া দরকার। এক জায়গায় দিলে তো হবে না, সব জায়গায় দিতে হবে। গাড়ি আসতে দিচ্ছে না, পথে পথে বাধা দিচ্ছে, কষ্টের ভিতরে যাচ্ছি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ বিবেচনায় লাশবাহী অথবা যদি কোনো রোগী আসে অ্যাম্বুলেন্স, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় 1 থেকে 2টি ফেরি চলাচল করতেছে। এরই অংশ হিসাবে আমরা এখানে চেকপোস্ট করতেছি সকাল থেকে। ঈদকে সামনে রেখে যারা মাস পিপল আছে তারা যাতে গণজমা ঈদ না হতে পারে, এটা থেকে যাতে বেঁচে থাকতে পারে, এর জন্য আমরা এসেছি। পুলিশ বাধা দিচ্ছে, বিজি বাধা দিচ্ছে, কিন্তু তারা নারীর টানে সব বাধা অতিক্রম করে এই ছোট ছোট বাচ্চা 7 দিন 10 দিনের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। এদিকে উত্তরাঞ্চলগামী মানুষও বাস কিংবা ব্যক্তিগত পরিবহনে ছুটছেন বাড়ির পানে, আর এ কারণে মহাসড়কেও দেখা গেছে যানবাহনের চাপ। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, যে ঈদে ঘরমুখ মানুষ অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটে পন্টুনের সামনে কিভাবে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে, একটু বসার জায়গা নেই। এরকম দৃশ্য কিন্তু আশেপাশে বিভিন্ন এলাকায়। আমি যদি পুরো এলাকা আপনাকে দেখাতে পারতাম যে এই পুরো যে এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভোর থেকে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়। দুটো ফেরিতে কয়েক হাজার মানুষকে পার করা হলেও এখনো কিন্তু ঘাটে বিপুল সংখ্যক যে ঈদে ঘরমুখ মানুষ অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটে পন্টুনের সামনে কিভাবে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে, একটু বসার জায়গা নেই। এরকম দৃশ্য কিন্তু আশেপাশে বিভিন্ন এলাকায়। আমি যদি পুরো এলাকা আপনাকে দেখাতে পারতাম যে এই পুরো যে এই বন্দরটি আছে সবখানে মানুষের আকুতি যে একটু নদীটুকু পার করে দাও আমাদের, আমরা আর জীবনে ভুল করব না। এই আজকে সবে কদরের রাত, আমরা বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে নামাজটুকু আদায় করতে চাই। করোনার সংক্রমণ ঝুঁকির কথা বলতে তারা আরো খেপে ওঠেন, বলেন দোকানপাট রাস্তাঘাট সব বিনোদন কেন্দ্রে সব খুলে দেওয়া হলো, আর এই পদ্মায় এসে কি এই করোনার সমস্যা হলো, এরকম কিন্তু অনেকে ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। কিন্তু আমরা বলার চেষ্টা করছিলাম যে এই যে মানুষের ঢল, এতে করোনার সংক্রমণ ঝুঁকির জন্য কিন্তু রাষ্ট্র আপনাদেরকে যাতে ঝুঁকিতে না পড়েন সে কারণেই স্ব এলাকায় থাকবার জন্য অনুরোধ করেছে। কিন্তু আপনারা কেন বের হয়েছেন? তারা বলছেন গেল কালো ফেরি চলেছে, কিন্তু আজকে এরকম বন্ধ হয়ে যাবে সেটি বুঝতে পারেননি। এদিকে জেলা তথ্য অফিসে কিন্তু রাষ্ট্রীয়ভাবে মাইকিং করা হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে আর কোনো ফেরি চলবে না, আপনারা স্ব জায়গায় ফেরত যান। কিন্তু এই মানুষগুলো বলছেন যে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবার কারণে অনেক গুণ বেশি টাকা দিয়ে তারা এখানে এসছেন, রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, এখন যাওয়ার মতো অর্থ করি তাদের সঙ্গে নেই। তারা কোথায় যাবেন? সন্ধ্যা ঘনিয়ে আসছে, এরকম এক অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে কিন্তু এই পরিবার পরিজন নিয়ে অনেক নারী পুরুষ মহিলারা আছেন। তাদের এখানে কিন্তু একটা খুবই বাজে পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমরা যখন দেখেছি এখানে বৃষ্টি এসছে, ঝড়ো হাওয়া এসছে, তখন কিন্তু তারা দৌড়ে গিয়ে কোথাও আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই যে শিমুলিয়া ঘাট, এই ঘাটে কিন্তু ওরকম কোনো জায়গাও নাই যে আশ্রয় নেওয়ার মতো, কিন্তু যেখানে পেয়েছেন চেষ্টা করেছেন, ভিজেছেন, রোদে শুকিয়েছেন। এই পরিস্থিতিতে কিন্তু তারা অপেক্ষায় আছেন যে কখন তারা নদী পার হবেন। আপনারা জানেন যে লঞ্চ, ট্রলার এবং স্পিডবোট বন্ধ থাকায় এই পদ্মা পাড়ি দেওয়ার একমাত্র বাহন হচ্ছে এখন এই ফেরি। এদিকে কিন্তু কিছু লোকজন ট্রলারে করে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। নৌ পুলিশ 18টি ট্রলার আটক করেছে, সেগুলো কিন্তু ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্য চলছে। বিজেপি বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, তারপর কিন্তু মানুষের স্রোত থামাতে পারছে না। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এখনও গবেষণার পর্যায়ে থাকা করোনার ভারতীয় ধরন তরুণদের জন্য মারাত্মক সংক্রামক। এটি অবস্থার দ্রুত অবনতি ঘটাচ্ছে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন
ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। ভাইরাসের গতি প্রকৃতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারা দেশ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের ওপর জোর দিচ্ছেন তারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রতিনিয়ত রূপ বদলানো করোনা ভাইরাসের ভারতীয় ধরনের হানা এখন দেশেও। ডাবল মিউট্যান্ট হিসেবে পরিচিত পাওয়া এই ধরনকে 7 মে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। প্রাথমিকভাবে ভারতীয় ভেরিয়েন্টকে অধিক সংক্রামক হিসেবেই ধরা হচ্ছে। ভেরিয়েন্ট পাওয়াটা এক সময়ের ব্যাপার ছিল, কারণ ভারত থেকে আমাদের বাংলাদেশের অনেক যাত্রী তারা ফিরছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছে যে এটা সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। ভারতীয় ভেরিয়েন্ট মৃত্যুটা কম বয়স্কদের মধ্যে বেশি হচ্ছে এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। 3-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে ওদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে। এটার কারণে একটা তৃতীয় ঢেউ আসাটা অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যারা ভারত থেকে এসেছেন তাদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। জোর দিতে হবে রোগী শনাক্তে, পাশাপাশি নতুন এই ধরনের গতি প্রকৃতি নির্ণয়ে দেশের নানা প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপক হারে জিনোম সিকোয়েন্সের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের জিনোম সিকোয়েন্সিং তেমন হচ্ছেই না। এখন আমাদের এখানে বেশি দেওয়া দরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, ল্যাবরেটরি বাড়ানো দরকার, লোকবল বাড়ানো দরকার। দেশের ভিতরে সংক্রমণ যদি বেশি মাত্রায় ছড়ায়, এখানেও কিন্তু ভেরিয়েন্ট হওয়ার একটা আশঙ্কা আছে। তা যদি আমরা ধরতেই না পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক স্বাস্থ্যগত পদক্ষেপ নিতে হয়তো আমাদের একটু সমস্যা হবে। টিকা কতটুকু কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু এই জিনোম সিকোয়েন্সের সাথে জড়িত। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভারতীয় ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে প্রতিবেশীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের সংক্রমিত করার ঝুঁকি না নিয়ে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের তাগিদ দিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে প্লটের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন? একে তো করোনার সংক্রমণ রোধে দেশে 16 মে পর্যন্ত জারি আছে সর্বাত্মক লকডাউন, তার ওপর ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি। সব মিলে এক ভীতিকর পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা তৈরি করেছে ঝুঁকি সাথী করে ঈদে বাড়িমুখ হওয়া মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি পর্যন্ত মোতায়েন করেছে সরকার। তবুও মহামারীর ভয় তুচ্ছ করে বাড়ি ফেরার তাড়নায় উদ্গ্রীব কিছু মানুষ। এ অবস্থায় দেশবাসীকে সতর্ক করে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, ভয়ঙ্কর এই ভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত সতর্কতা প্রয়োজন। নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক। এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন, এই চলার পথে ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটাছুটি না করে যেখানে আছেন সেইখানে থাকেন। ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাবধান থাকার পরামর্শ দেন সরকার প্রধান। প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার একটা সম্ভাবনা থাকে, সেটা আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। আপনারা একটু ধৈর্য ধরেন। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল নতুন শহর প্রকল্প নির্মাণে ক্ষতিগ্রস্ত ও মূল জমির মালিকদের প্লটের বরাদ্দপত্র হস্তান্তরের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 1440 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব প্লট বুঝিয়ে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? আজকে আপনাদের হাতে যেটা তুলে দিতে পারলাম, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যার আপনারা বঞ্চিত থাকলেন না। ভবিষ্যতে পূর্বাচলের মতো আধুনিক পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প রাজধানীর বাইরের শহরগুলোতেও বাস্তবায়নের পরিকল্পনা করতে নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলমান মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় চালানে আরও 6টি কোচ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস। দুপুরে বন্দরের 8 নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে চলমান মেট্রো রেল প্রকল্পের জন্য 6টি বগি এসেছে। মেট্রো রেলের কোচগুলো প্রথম চালানের মতো দিয়াবাড়ি দিয়ে নৌপথে ঢাকায় পৌঁছাবে। এর আগে 31 মার্চ প্রথম চালান আসে মোংলা বন্দর দিয়েই, পরে তা ঢাকায় পাঠানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে 2022 সালের মধ্যে 24টি জাহাজে করে মেট্রো রেলের আরও 144টি কোচে বন্দর দিয়ে খালাস হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে 14 দিনের কোয়ারেন্টাইন শেষ না করেই অনুশীলনে যোগ দিয়েছেন শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। আছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। এ সময় ছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও। 4 মে দেশে ফেরার পর থেকে কোয়ারেন্টাইনে ছিলেন লঙ্কা ফেরত ক্রিকেটাররা। স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন মেনে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তাদের, কিন্তু তার আগেই অনুশীলনে যোগ দিলেন টাইগাররা। শ্রীলঙ্কায় যেহেতু তারা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, তাই বিসিবি আগেই আবেদন করেছিল ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শিথিল করার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না। দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধা থাকায় অনুমতি দেওয়া যায়নি, জানালেন মন্ত্রীরা। কোভিড পরবর্তী অবস্থা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। করোনা ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় ফেরিঘাটে মানুষের ঢল। বিজিবিও ঠেকাতে পারছে না জনস্রোত। ভাড়া গাড়ি ও লোকাল বাস ভেস্তে দিচ্ছে দূরপাল্লা যান বন্ধের সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। রমজান মাসের শুরু থেকে টানা 25 দিন যাবত আমরা আপনাদের জানিয়ে আসছি ইফতার বাজারের খবর। তারই ধারাবাহিকতায় আজ 26শে রমজান, অর্থাৎ 26তম রোজা আজকেও আমরা আপনাদের ইফতার বাজারের খবর জানাতে রয়েছি রাজধানীর মোহাম্মদপুরে। এবং এই মোহাম্মদপুরের যে টাউন হল এলাকা, এই টাউন হল এই মার্কেটটিতে কিন্তু আমরা বিভিন্ন সময় প্রত্যেকবারই দেখি যে ইফতারের বাহারি রকমের দোকান কিন্তু এখানে বসে, বাহারি রকমের খাবার নিয়ে। এইবার কিন্তু আমরা দেখেছিলাম যে রমজানের শুরুর দিকে কিছুটা এখানে বাজারে দোকান বা উপস্থিতি কম থাকলেও বা ইফতারের যে আয়োজন সেটি কম চোখে পড়লেও আমরা দেখছি যে এই যখন রমজান শেষের দিকে চলে এসেছে, শেষের কয়েকটি রোজা আর বাকি রয়েছে, আপনি জানেন আমরা দেখছি আজকে যে এখানে কিন্তু বেচা কেনা একদম জমে উঠেছে বলা চলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম এখানকার যে ইফতার বাজার সেটি। আমরা এই টাউন হলের একটি ইফতার বাজারের যে হালিম অংশ, সেই হালিম অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে বিভিন্ন আকারের মাটির তৈরি বাটিতে হালিম বিক্রি করা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো কথা বলে। আপনি একটু সংক্ষেপে বলবেন আমাদের যে এখানে আসলে কত ধরনের হালিম আপনারা বিক্রি করেন? আমরা মোটামুটি ভালো টাকায় হালিম বিক্রি করি, 1 লাখ টাকার উপরে হালিম। কত ধরনের হালিম? আমাদের 2 ধরনের হালিম, খাসি আর গরু। আচ্ছা, একটু দাম বলবেন যে বাটি ভেদে দাম কত? আমাদের 120 টাকার থেকে 1000 টাকা পর্যন্ত দাম আছে। আচ্ছা, গরুটা সবচেয়ে বড় কত আর খাসিটা বড় কত? সবচেয়ে গরুটা সবচেয়ে বড় হলে 1000 টাকা, খাসিটা সবচেয়ে বড় হলে 1200 টাকা, আর সবচেয়ে ছোট হলে 150 টাকা আর 120 টাকা। উপাদান কি কি থাকে? উপাদান থাকে আপনার অনেক ধরনের আইটেম আছে আমাদের এখানে। একটু বলেন উপাদান কি কি থাকে? এটার ভিতরে আমরা ওদের টকটা স্পেশাল টক দেওয়া হয়, ফাঁকি মশলা দেওয়া হয়, বিট লবণ দেওয়া হয়, তারপর পেঁয়াজ বাদা দেওয়া হয়। কয় প্রকার ডাল থাকে? 120 টাকার ভিতরে 8 থেকে 10 পিস থাকে। ডাল কয় প্রকার? ডাল আছে প্রায় 18 আইটেমের। ধন্যবাদ। কথা বলছিলাম যে এই যে জান্নাত হোটেলের যে হালিম অংশ, সেই হালিম অংশের এবং এই হালিমের বিশেষ একটা চাহিদা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন এই যে 5:30 এর মধ্যে বেজে গেছে এবং ইফতারের আগ মুহূর্ত হওয়ার কারণে কিন্তু এখানে ক্রেতার উপস্থিতিতে আসলে এখানে হাঁটা চলাফেরা অনেকটাই মুশকিল। এবং এই ইফতার বাজারের আরেকটি বড় অংশ, যে অংশে জিলেপি প্রস্তুত করা হয়, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রঙের বিভিন্ন আকারের জিলেপি তৈরি করা হয়। এবং ইফতারের কিন্তু একটা অন্যতম অনুষঙ্গ জিলেপি ছাড়া বাঙালির ইফতার অনেকটাই অপূর্ণ থাকে।
এবং আমরা দেখছি এখানে জিলিপি কিন্তু অনবরত, যিনি জিলিপির কারিগর রয়েছেন তিনি এখানে তৈরি করছেন এবং সেই গরম গরম জিলিপি যে ইফতার বাজারটি রয়েছে সেখানে পরিবেশন করা হচ্ছে এবং সেখান থেকে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। তো এই যে জিলিপি অংশ, সেই জিলাপির যে কারিগর তার সঙ্গে বা জিলাপির এখানে যারা বিক্রেতা রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। এখানে আসলে কত ধরনের জিলাপি রয়েছে এবং দাম কেমন? এখানে 2 রকমের জিলাপি আছে, একটা মোটা একটা চিকন জিলাপি। দাম কত? মোটাটা হয়েছে আপনার 160 টাকা আর চিকনটা হয়েছে 200 টাকা। 160 আর 200। চাহিদা কেমন? চাহিদা ভালো। তো আমরা এই যে জিলাপি, এই জিলাপি অংশের বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, জানাচ্ছিলেন যে চাহিদা কেমন এবং দাম কত। এই যে বাজারটি, ইফতার বাজারে আমরা দেখছি যে অনেক ক্রেতা এখানে আসছেন, কিন্তু একটি বিষয় এখানে লক্ষণীয় যে স্বাস্থ্যবিধি বা যে সামাজিক দূরত্ব মেনে চলার কথা তা কিন্তু আসলে এখানে সুন্দর করে এখানে কিন্তু কোনোভাবেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হচ্ছে না। তো এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারটির একজন কর্ণধার যিনি, তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করবো। আপনি একটু আমাদের সংক্ষেপে বলবেন যে এইবার আসলে কত ধরনের ইফতার আয়োজন আপনারা করেছেন? আমরা তো প্রায় 100-র বেশি আইটেম আমরা করেছি, আর বিশেষ করে কোয়ালিটির বিষয়ে আমরা আপোষহীন, আমরা সবসময় আপোষহীন, যার জন্য আমাদের বিক্রয়ও আছে, আমাদের কাস্টমারও আছে, ইনশাল্লাহ আমরা খুব ভালো করতেছি। আচ্ছা, রমজানের শুরুর দিকে যেমন ছিল তখন তো লকডাউন কিছুটা কঠোর ছিল, এখন তো মার্কেট, শপিং মল সব খোলা রয়েছে, এখন কি ক্রেতার উপস্থিতি বা আপনাদের আইটেমের সংখ্যা বাড়িয়েছেন কিনা? আইটেমের সংখ্যা আমরা বাড়িয়েছি, বা ব্যবসা কিছুটা বেড়েছে কিনা? আইটেমের সংখ্যা বাড়িয়েছি এবং আমাদের বিক্রয় ভালো, কারণ আমাদের মোহাম্মদপুর অঞ্চলে জান্নাতে খুব নামকরা প্রসিদ্ধ, আমরা কোয়ালিটির বিষয়ে আপোষহীন। আচ্ছা, 100-র উপরে আইটেম আছে আপনাদের? 100-র উপরে আইটেম আছে। ধন্যবাদ। কথা বলছিলাম এই যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের কর্ণধারের সঙ্গে, জানাচ্ছিলেন যে 100-র উপরে তারা এবার ইফতারের পদ তৈরি করেছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের যে ইফতার রয়েছে তার মধ্যে গোশত দিয়ে তৈরি বিভিন্ন ইফতার, এছাড়া দই বড়া রয়েছে। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এখানে কি কি ধরনের ইফতার রয়েছে এবং এগুলোর আসলে দাম কত। আমাদের সংক্ষেপে বলবেন এই ইফতারগুলো সম্পর্কে? কি কি ইফতারি এখানে রয়েছে? আমাদের ইফতার এখানে আছে আপনার গরুর রেজালা আছে, কাবলি কিমা আছে। গরুর রেজালা কত? কাবলি কিমা আছে, গরুর রেজালা আছে। চিকেন একটু দাম সহ বলেন, দাম সহ। ও আচ্ছা, আমাদের গরুর রেজালা হলো 100 টাকা, কাবলি কিমা একটা বক্স, ফুল একটা বক্স হলো 100 টাকা, আর চিকেন জাল ফ্রাই 120 টাকা, আর রোস্টের মুরগি আছে 350 টাকা। এছাড়া তো আমাদের দই বড়া আছে, 5 পিসের দই বড়া আছে 200 টাকা, আর 3 পিসের দই বড়া আছে 120 টাকা, আর আপনার ফালুদা আছে 150 টাকা, 300 টাকা। এই যে খাসি, গরু এবং মুরগির গোশত দিয়ে তৈরি যে ইফতারের খাবারগুলো, এগুলোর চাহিদা কেমন? চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে। করোনা ক্লান্তির সময় মোটামুটি ভালো আছে, মোটামুটি আহামরি কিছু না। অন্য বছর আমাদের রমজানের শুরুর দিকে তো এরকম ছিল না। সরি, রমজানের শুরুর দিকে কি এরকম ছিল? রমজানের শুরু তো আমাদের এরকমই ছিল, এখন এরকমই ছিল। রমজানের শুরু, যখন রমজান শুরু হলো তখন কি বেচা বিক্রি এরকম ছিল নাকি পরে মার্কেট, শপিং মল খোলার পরে বেড়েছে? ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার যিনি বিক্রেতা রয়েছেন, তিনি জানাচ্ছিলেন তার এখানের যে বিভিন্ন পদের খাবার রয়েছে সেই খাবারগুলোর দাম এবং নাম সম্পর্কে। আমরা দেখছি যে এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারটির সঙ্গে কিন্তু আরও কয়েকটি ইফতার বাজার রয়েছে আশপাশে ছোটোখাটো। তবে এইবার আসলে যেটি চোখে পড়েনি সেটি হলো যে মোহাম্মদপুরের এই টাউন হল মার্কেট আমরা দেখি যে ফুটপাতের ওপরে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান অনেক ইফতারের দোকান বসে অস্থায়ীভাবে, সেই ইফতারের দোকানগুলো কিন্তু আমাদের এবার চোখে পড়েনি। তবে একটি বিষয় আবারও বলার মতো, তা হলো যে আমরা এই ইফতার বাজারগুলোর কোথাও কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখিনি। যে ইফতার বাজারের খবর আমরা জানাচ্ছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেট থেকে, এবং এখানের যে ইফতার, সেই ইফতার আয়োজন কিন্তু আরও বেশি জমে উঠেছে। যত ইফতারের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু এখানে ক্রেতার উপস্থিতি বাড়ছে। আমরা এই যে টাউন হলের মার্কেটের সামনে যে ইফতার, এই টাউন হল সিটি কর্পোরেশন মার্কেটের ইফতার বাজারের আমরা একটি অংশে রয়েছি যেখানে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে, এবং এখানে কিন্তু বিভিন্ন পদের বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। একটু আমরা জানার চেষ্টা করব, একটু আমাদের সংক্ষেপে বলবেন যে কি কি পদের বিরিয়ানি এখানে বিক্রি হচ্ছে? এখানে হলো আপনার গরুর তেহারি আর চিকেন বিরিয়ানি আছে, চিকেন পোলাওটা ওটা আছে। চিকেন বিরিয়ানি এবং গরুর তেহারি, জি জি। দাম কত করে? 120 টাকা। আগের রেটে আমাদের পুরান যে রেট, ওই রেটে, রমজানের কোনো নতুন রেট নেই। রমজান এটার চাহিদা আছে তেমন না, কারণ করোনার অবস্থা তো ইয়ে হয়ে রয়েছে। ঠিক আছে।
আমরা দেখলাম যে তেহারি এবং বিরিয়ানি বিক্রি করা হচ্ছে এবং এটির আসলে কিছু চাহিদা রয়েছে এই রমজানে। তো এই যে টাউন হলের ইফতার বাজার, এই ইফতার বাজারটি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্রেতাদের উপস্থিতিতে একদম সরগরম হয়ে উঠেছে এবং আমরা এই ইফতার বাজারটির মধ্যে দিয়ে আসলে ঠিকভাবে হেঁটে যাওয়া মুশকিল, কেননা এত ক্রেতা উপস্থিতি, এক বাজার থেকে আরেকটা ইফতার আয়োজনের কাছে যেতে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। তো ইফতারে কিন্তু পানীয়র একটি বিশেষ চাহিদা থেকে থাকে এবং আমরা দেখি যে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের পানীয় কিন্তু বিক্রি করা হয় বিভিন্ন ইফতার বাজারে এবং এখানেও আমরা দেখছি যে অনেক ধরনের এবং অনেক রঙের অনেক আকারের পানীয়র বোতল। আমরা একটু জানার চেষ্টা করব কথা বলে যে আসলে কি কি ধরনের তরল পানীয় তারা এখানে বিক্রি করছেন এবং নাম এবং দাম সম্পর্কে একটু সংক্ষেপে আমাদের বলবেন যে কি কি পানীয় এখানে রয়েছে। আমরা দেখছি বিভিন্ন রং এবং বিভিন্ন আকারের বোতল রয়েছে। এখন বিষয় হলো এক একটা ফলের এক একটা রকম কালার হয়, যেমন তরমুজের কালারটা লাল হয়, কালো আঙুরের রংটা কালো হয় এবং মালটা জুসটা একটু হালকা একটু হলুদ টাইপের হয়। লাচ্ছি আছে, লেমন মিন্ট আছে, মাঠা আছে, পাকা আম আছে, আঙ্গুর আছে, কাঁচা আম আছে, কদবেল আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, ফালুদা, প্রায় আমাদের প্রায় 30-35টা আইটেমের জুস হয়। 30 ধরনের জুস আপনারা প্রস্তুত করেছেন, এগুলোর আসলে চাহিদা কেমন? চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি কারণে মানুষ ইফতারের সময় এত ফল খেতে জুস বানানোর মতো ধৈর্য থাকে না বা ব্যস্ততার কারণে সেই ফলের জুস কি কি আছে এখানে? ফলের জুস প্রায় আছে এখানে প্রায় আরো 20-25টা আইটেম ফলের জুস আছে, যেগুলো এই দেশে পাওয়া যায় অ্যাভেলেবল, সবগুলোই থাকে আমাদের কাছে। দাম বলবেন আমাদের সংক্ষেপে, কোনটার দাম কেমন? আমাদের জুসের প্রাইসটা 140 থেকে 200-র মধ্যে লিটার। 1 লিটার জুস 140 থেকে 200 টাকার মধ্যে লিটার। 200 টাকা লিটার কোনটা? 200 টাকা লিটার হলো আঙ্গুরের জুস, এই টাইপের জুসগুলো, যেগুলো ফলটার দাম বেশি সেগুলোর দাম মানে আপনার জুসের দামটা একটু বেশি হয়। আমরা দেখছি এখানে অনেকগুলো ফালুদা আপনারা সাজিয়ে রেখেছেন এখানে। ফালুদার এখানে আমরা দেখছি যে 100 টাকা করে এক একটা পার পিস এবং এটির চাহিদা কেমন এবং উপাদান কি কি রয়েছে এর মধ্যে? এর ভিতরে প্রায় আপনার 17-18 আইটেম দিয়ে করা এবং ফল দেওয়া হয়, প্রায় আপনার 7-8 আইটেমের ফল দেওয়া হয়, বাদাম দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, অনেক আইটেম দিয়ে করা হয়। এটা খুবই মজার আইটেম, এটা আমাদের বেস্ট। এবার আপনার অনেক আইটেম ভালো, এটা ইফতারের জন্য অনেক ভালো আইটেম, এটা আপনার পেটের জন্য মানে জ্বালা পোড়ার জন্য। আপনারা তো আর অন্য কোনো আয়োজন করেন, শুধু পানীয় জুস আমাদের, শুধুই আমাদের জুস এবং ফালুদা এই দুইটাই। প্রায় 30 ধরনের জুস আপনারা করেছেন। জুস 30-এর আইটেমের বেশি হয়। আমরা যে ইফতার বাজারটিতে রয়েছিলাম একদম ব্যতিক্রম একটা ইফতার বাজার এবং এখানে শুধু জুসই বিভিন্ন ফল এবং বিভিন্ন বোরহানি বা মাঠা এগুলো দিয়ে আসলে প্রায় 30 ধরনের তরল পানীয় এই ইফতার বাজারটিতে বিক্রি করা হচ্ছে। তো এই যে মোহাম্মদপুর টাউন হলের যে এলাকা, অর্থাৎ এটি একটা সিটি কর্পোরেশন মার্কেট এবং এই সিটি কর্পোরেশন মার্কেটের সামনে কিন্তু অনেকগুলো ইফতার বাজার বসেছে। ইফতার বাজারের খবর জানাতে আমার কাছে মোহাম্মদপুর থেকে ছিল এতটুকুই।